আমরা ফার্স্ট দ্রবণ থেকে আজকে বোর্ড ওয়ার্ক শুরু করলাম। এটা ফার্স্ট বোর্ড ওয়ার্ক। আমি বোর্ড ওয়ার্কগুলো কন্টিনিউ ফার্স্ট সেকেন্ড ছোটো ছোটো বোর্ড ওয়ার্ক করে পাঠাবো। তো বোর্ড ওয়ার্কটাকে ছোটো করার জন্য আমি কিছুটা স্টার্টিং লিখে নিয়েছি। ফার্স্টেই আমরা হেডিং করছি দ্রবণ। দ্রবণকে আমরা তিনটে দ্রবণের প্রকারে ভাগ করেছি। তিন প্রকারের দ্রবণ আমরা জানি। প্রথম দ্রবণটার নাম হলো প্রকৃত দ্রবণ, দ্বিতীয় দ্রবণটার নাম হলো কলয়েড দ্রবণ এবং তৃতীয় দ্রবণটার নাম হলো প্রলম্বন বা সাসপেনশন। এবার চলে আসছি প্রকৃত দ্রবণে। প্রকৃত দ্রবণের দুটো ভাগ, একটা হচ্ছে দ্রাবক সলিউট আর একটা হচ্ছে দ্রাবক মানে সলভেন্ট। একটা সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট। তো প্রথমেই আমরা দ্রাবকে চলে যাচ্ছি। দ্রাবক কি না, আচ্ছা ফার্স্টেই আরেকটা কথা বলে দিই, এগুলো আমরা নোটে আছে তবু একবার বলে দিচ্ছি। দ্রাবক কি না, তাহলে প্রকৃতমনকে ভাগ করলাম দ্রাব আর দ্রাবকে। দ্রাবক কি না, দ্রবণের, আমি পয়েন্টস করে করে লিখছি, তোরা লেখাগুলো আছে, আমি আর বাড়াচ্ছি না। প্রকৃত দ্রবণের যে ভৌত অবস্থা নির্ধারণ করে এবং দু নম্বর হচ্ছে কি, যার পরিমাণ সাধারণত কি থাকে, বেশি থাকে, সেই উপাদানটাকেই আমরা বলবো দ্রবণের দ্রাবক। এবং সি হচ্ছে দ্রাবকের বর্ণ যদি থাকে, সেই বর্ণই দ্রবণের বর্ণকে নির্ধারণ করবে। অর্থাৎ দ্রাবক যদি নীল হয় দ্রবণটা নীল হবে, দ্রাবক যদি বর্ণহীন হয় তাহলে দ্রবণটা সাধারণত বর্ণহীন হওয়ার কথা। তাহলে দ্রাবকের বর্ণই দ্রবণের বর্ণ নির্ধারণ করবে। দ্রাবক হয়ে গেল। দ্রাবক হচ্ছে, এ দিয়ে লিখছি, এর ফার্স্ট কিসের উপর ভিত্তি করে এটাকে প্রকৃত দ্রবণ বললাম না, প্রকৃত দ্রবণের দ্রাবক সলিউট সর্বদা আকার হতে হবে বা এর ব্যাস হতে হবে 10⁻⁻7 থেকে 10⁻8 বা তারও ছোট। 10⁻8 বা তারও ছোট এটা হতে হবে। এই দ্রাবর কি কি ঘটনা একবার একটুখানি বুঝে নি। দ্রাবক কি কি কেস। দ্রাবর আকার এত ছোট যে দ্রাবকে আমরা মাইক্রোস্কোপের সাহায্যেও দেখতে পাই না। মাইক্রোস্কোপের সাহায্যেও আমরা একে দেখতে পাবো না। এরা আন্তরাণবিক স্থানের মধ্যে থাকবে। এরা দ্রাবকের, আমি কথাগুলো বলছি তোরা লিখে নিবি, এটা লেখানো আছে যদিও, দ্রাবকের আন্তরাণবিক স্থানে, ফাঁকা স্থানে অবস্থান করবে। এদের পরিমাণ, এরা ওই পদার্থের ভৌত অবস্থাকে নির্ধারণ করতে পারবে না। এরা পরিমাণে সাধারণত কি থাকবে, কম থাকবে। এদের বর্ণ তখনই দ্রবণের বর্ণ হবে যখন দ্রাবক বর্ণহীন হবে। যখন দ্রাবক বর্ণহীন হবে তখনই একমাত্র এদের বর্ণ দ্রবণকে বর্ণদান করতে পারবে। এই হলো দ্রাবক। তাহলে আমরা প্রকৃত যে দ্রবণ দেখলাম, সেই প্রকৃত দ্রবণের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা আমি আমার খাতায় লেখানো আছে, তা সত্ত্বেও আমি একটুখানি তোদের জানতে চাইছি। বৈশিষ্ট্য, প্রকৃত দ্রবণ সর্বদা, প্রকৃত দ্রবণের মধ্যে এই উপাদানগুলোকে, উপাদান মানে তো নিশ্চয়ই বুঝতে পারছি, দ্রাব আর দ্রাবক, এদের একটা নির্দিষ্ট, এই কথাটা সংজ্ঞায় বোধহয় আমার লেখানো নেই, তোরা এটা কিন্তু অ্যাড করবি। এরা নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো কমানো করা যায়, অর্থাৎ পরিবর্তন করা যায়। এরা কোন সীমা পর্যন্ত পরিবর্তন করা যায় না, সম্পৃক্ত দ্রবণ তৈরি হওয়ার আগে পর্যন্ত এদের পরিবর্তন করানো যায়, অর্থাৎ দ্রাব আর দ্রাবককে পরিবর্তন করা যায়। এবারের প্রশ্ন হচ্ছে যে এই দ্রাবের যে কণা, একবার বুঝে নি, দ্রাবের যে কণা
এটাও ইম্পর্টেন্ট বলে বলছি একবার, তারা এত ছোট যে দ্রবণটাকে আমরা কিরম দেখি, স্বচ্ছ দেখি, স্বচ্ছ। আর কি না, দ্রাবের কোণাগুলো এত ছোট যে এই কোণাগুলো ফিল্টার পেপার, পার্চমেন্ট কাগজ, কলয়েডিয়ন পর্দা সবাইকে ভেদ করে চলে যায়, সবাইকে ভেদ করতে পারে। ভেদ করতে পারে কাদের? সবাইকে। কাকে কাকে বললাম? ফিল্টার, পার্চমেন্ট, কলয়েডিয়ন, সমস্ত পর্দাকে এরা ভেদ করতে পারে। তো এর সঙ্গে কিন্তু নোটটা একবার পড়বি, আমি কিন্তু মেন পার্টগুলোকে এমফাসিস করবো, তার গোটাটা বোর্ড ওয়ার্ক পাঠানো যাবে না। এটা সোজা চ্যাপ্টার, গোটাটা আর বোর্ড ওয়ার্ক পাঠানোর প্রয়োজন নেই, আমি জাস্ট টাচ করিয়ে দিচ্ছি একটুখানি। কঠিন চ্যাপ্টার হবে গোটাটা আর বোর্ড ওয়ার্ক। তাহলে আমরা একটা প্রকৃত দ্রবণ পেয়ে গেলাম। এবার এই প্রকৃত দ্রবণের প্রকারভেদ আমরা পরে আসছি, ঠিক আছে? প্রকৃত দ্রবণের প্রকারভেদ আমরা পরে আসছি। একটা প্রশ্ন দিচ্ছি, কিউ, সেটা তোরা একটু পরেই আমাকে অ্যান্সার করে পাঠাবি। নেক্সট ভিডিও আমি তারপর পাঠাবো, কারণ সবাই অনলাইন, যারা অনলাইন না থাকবি তাদের কিন্তু আমি রিমুভ করে দেবো। প্রশ্ন হচ্ছে, চিনি ও জলের দ্রবণ, এখানে কে দ্রাবক এবং কে দ্রাবক এবং কেন? আর দ্বিতীয় প্রশ্ন, 70 ml অ্যালকোহল ও 30 ml জল এর মিশ্রণে কে দ্রাবক এবং কে দ্রাবক? এই দুটো প্রশ্ন করলাম। আমি কিন্তু এইভাবে পড়াবো, প্রশ্ন করব, অ্যান্সার দিবি, আবার বোর্ড ওয়ার্ক পড়াবো। কলার দ্রবণের মধ্যে দিয়ে টিন্ডাল এফেক্ট ঘটনাটি হলো, কলার দ্রবণের মধ্যে দিয়ে যদি কোনো নির্দিষ্ট আলো পাঠানো যায়, তখন কলার দ্রবণ মধ্যস্থ বিস্তৃত দশার কোণাগুলি আলোকিত হয়ে চকচক করতে দেখা যায়। এটি ঘটে কলয়েড কোণাগুলো নির্দিষ্ট আকারের জন্য কলয়েড কোণাগুলির বিক্ষেপণ ক্ষমতা অর্জন করে। যে বিক্ষেপণ ক্ষমতার জন্যই ওই কণাগুলি চকচকে দেখায়। কিন্তু প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে কণাগুলোর আকার, এটা প্রকৃত দ্রবণ, ঠিক আছে? প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে কণাগুলোর আকার এত ছোট যে তাদের এই বিক্ষেপণ ক্ষমতা আসে না, তার জন্য কণাগুলি চকচকে দেখায় না। এটা হলো টিন্ডাল এফেক্ট। এবার আমরা চলে যাচ্ছি কলয়েড কোণাগুলি দ্রবণকে আমরা করতে পারি, যেটা হচ্ছে কলয়েডের বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার, বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার, বিস্তার মাধ্যম বিস্তৃত দশার অবস্থার উপর ভিত্তি করে। তো এই ছকটা তোরা দেখে নিচ্ছিস, এই ছকের আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হলো সল, এরোসল, জেল, ইমালসান। আমি তলায় দাগ দিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। তো একটা জিনিস লক্ষ্য করে দেখ, শুধু জাস্ট বলে দিই, বিস্তার দশা, বিস্তৃত দশা মানে দ্রাবটা কঠিন, আর দ্রাবক মানে বিস্তার মাধ্যম, দ্রাবক তরল হলে থাকে সল। ঠিক জেলে চলায়, জেল আর সল পরস্পর উল্টো। বিস্তৃত দশা তরল আর বিস্তার মাধ্যম কঠিন হলে তাকে বলে জেল। জেলের উদাহরণ দেওয়া রয়েছে, সলের উদাহরণ, যেটা স্টার একদম, ইমালসান। ইমালসান এক প্রকারের কলার দ্রবণ, যেখানে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা উভয় কি তরল, উভয়ই তরল। এবার এখানে একটা ইমালসানের আমরা সংজ্ঞায় চলে আসছি। ইমালসানের সংজ্ঞায় চলে এলাম। ইমালসান কি না, আমি পয়েন্টস করে লিখিয়ে দিচ্ছি, এতে তো আমার নোটে লেখানো আছে। দুটি অমিশ্রণীয় তরল হতে হবে। দুটো কি হতে হবে? দুটোই অমিশ্রণীয় তরল হতে হবে। এবং এটি ওই একইভাবেই এটি একটি অসমসত্ব মিশ্রণ হতে হবে, অসমসত্ব মিশ্রণ হতে হবে। হ্যাঁ, এবং এই ইমালসান, বাকিটা তোদের ওখানে দেয়াই রয়েছে। ইমালসানের প্রকার ভেদে আমরা চলে যাচ্ছি, প্রকার ভেদ, ইমালসানের প্রকার ভেদে আমরা চলে যাচ্ছি। ইমালসানকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জলে তেল জাতীয় ইমালসান, আর একটা হচ্ছে তেলে জল জাতীয় ইমালসান। জলে তেল জাতীয় মানে জলটা তখন হয়ে যাবে বিস্তার মাধ্যম, আর তেলটা তখন হয়ে যাবে বিস্তৃত দশা, অর্থাৎ পরিমাণটা কম হবে, জল বেশি তেল কম। দুধ এই ইমালসানের উদাহরণ, দুধ, জল বেশি তেল কম। ঝোল, আমরা যে ঝোলটা খাই, জল বেশি তেল কম, ইমালসান। লক্ষ্য করে দেখবি, আর সেটা পরে বলছি, তেলে জলে ইমালসান, তেল বেশি জল কম। বাটার, কোল্ড ক্রিম, এইগুলো হলো তেলে জল ইমালসান। এগুলো কি করে বুঝবো না, যদি দীর্ঘদিনের
কারোর কোল্ড ক্রিম পড়ে থাকে, সেই কোল্ড ক্রিমটা রেখে দিয়ে 2 বছর বার করিসনি, বার করে দেখবি একটুখানি জল কেটে গেছে, দেখবি জলটা একধারে নিভিয়া ফিভিয়াগুলো খুব ভালো হয়, জলটা একধারে চলে আসে আর নিভিয়াটা ড্রাই হয়ে শক্ত হয়ে গেছে। কেউ মনে করবে যেন জল ঢেলে দিয়েছে, তারপরে কি হয়েছে, ওই তেলে জলে ইমালসান ছিল, ওটাকে জলটা ইমালসান থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। এটা হলো ইমালসান। ইমালসানের প্রকারভেদটা বলে দিলাম, তাহলে তেলে জলে, জলে তেলে ইমালসান। এবার প্রশ্ন হচ্ছে ইমালসানে আরো অনেক রকম ভালো আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া ইমালসান, দুধ এক প্রকার ইমালসান, দুধকে গরম করলে দেখবি অনেক সময় আমরা করি। তো একটা কথা বলে রাখি, ইমালসানের এখানে স্টার পয়েন্টস একটা ইমালসানের সঙ্গে এটা জানা দরকার, প্রচন্ড জানা দরকার, যার নাম হচ্ছে ইমালসান কারক। ইমালসান কারক হচ্ছে ইমালসিফায়ার, অর্থাৎ আমরা প্রথমেই বলেছি যে এটা অমিশ্রণীয় তরল, একটা অমিশ্রণীয় মানে মিশতে চায় না, তাহলে আমাদের বাইরে থেকে জোর করে এদের মেশাতে হয়। তাহলে আমি কোনো ছেলে যদি পড়াশোনা না করে তাকে পড়াশোনা করাবো কি করে, বাইরে থেকে পেটাতে হবে। সেরকম ইমালসান কারক এক প্রকার পেটানি, যা ওই দুটো অমিশ্রণীয় তরলকে একসাথে মিশিয়ে ইমালসান তৈরি করতে সাহায্য করে। তাহলে ইমালসান কারক কি না, একটি তৃতীয় বস্তু যা দুটো তরলকে, অমিশ্রণীয় তরলকে মিশিয়ে ইমালসান প্রস্তুত করে, তাকে ইমালসান কারক বলে। যেমন জল ও ফ্যাট বা তেল দুধে থাকে, এই দুটো অমিশ্রণীয়। তৃতীয় একটি পদার্থ কেসিন, দুধে থাকা কেসিন, একে কি বলা হবে, ইমালসান কারক। দুধে থাকা কেসিন তেল ও জলকে কি করে, মিশিয়ে রাখতে সাহায্য করে, এই জন্য কেসিনকে বলা হলো ইমালসান কারক। আবার আইসক্রিমে ইমালসান কারক রূপে দেওয়া হয় আইসক্রিম পাউডার, যে পাউডারের মধ্যে থাকে জিলাটিন বা জিলেটিন বা জিলাটিন, যে কোনো একটা লিখলেই হবে। এইভাবে ইমালসান কারক কি করে না, ইমালসান তৈরি করতে সাহায্য করে, ওরা মিশতে চাই, ওদের মিশিয়ে রাখতে সাহায্য করলো ইমালসান কারক। এটা আমরা ইমালসান কারকে চলে গেলাম, ঠিক আছে। এরপর একটা ছোট্ট কিউ দিলাম, চেষ্টা করে তোরা অ্যান্সারটা দিবি। বলতো কাপড় কাচার সময়, কাপড় কাচা একটি ইমালসান তৈরি করার ঘটনা ব্যাখ্যা করো। কাপড় কাচা একটি ইমালসান তৈরির ঘটনা, সেটার ব্যাখ্যা করো। এটা তোরা অ্যান্সার দিবি। পড়াতে শুরু করবো, তোরা নোটটা পেয়ে গেছিস, সেই জন্য আমি কিন্তু একটু মেন পার্টগুলোর মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। এটা একটু আমরা বুঝিয়ে দিচ্ছি, এটা একটু ছোট ভিডিও একটা। এটা হচ্ছে একটা সাবানের কণা, এটা হচ্ছে দীর্ঘ কার্বন শৃঙ্খল মানে হাইড্রোকার্বন শৃঙ্খল এটা, আর এটা হচ্ছে পোলার প্রান্ত। এইটা দিকটা চার্জ আছে আর এই দিকটা কোনো চার্জ নেই। এর মধ্যে বায়োলজিতে পড়েছিলাম হাইড্রোকার্বন শৃঙ্খল, ফ্যাটি অ্যাসিড পড়েছিলাম, হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু বায়োলজিতে আমাদের পড়া, হাইড্রোকার্বন শৃঙ্খল পড়েছিলাম, পোলার প্রান্ত নন পোলার প্রান্ত। এই পোলার প্রান্তটা কোন দিকে আকৃষ্ট হয়, পোলার প্রান্তটা এখানে জল আছে, জলের পোলার প্রান্তটা জলের দিকে থাকে, পোলার প্রান্তটা জলের দিকে থাকে। আর নন পোলার প্রান্তটা কোন দিকে থাকে, নন পোলার প্রান্তটা থাকে তেলের দিকে, তার মানে এদিকে তেল আর এদিকে জল। তাহলে এদিকে জল আর এদিকে তেল, মাঝখানে কে রইল, মাঝখানে রইল সাবান। তাহলে জল আর তেলের ঠিক মাঝখানে সাবান অবস্থান করে জল ও তেলের মধ্যে যে আন্তঃনাণবিক আকর্ষণ বল সেটাকে কমিয়ে দেয়, ফলে জল আর তেল সহজেই একত্রিত হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে তেল কোথায় ছিল না, তেলের এদিকে ছিল কে ছিল, কাপড়, এদিকে ছিল কাপড় আর এদিকে তার সঙ্গে ছিল তেল। তাহলে কাপড় থেকে তেলটা সহজেই বিচ্ছিন্ন হয়ে গিয়ে জলেতে এসে যুক্ত হয়ে যায়। জল ও তেলের মধ্যে আন্তঃপৃষ্ঠ টানটা হ্রাস করে দেয় কে, এই সাবান, ফলে তেলটা সহজেই জামা থেকে উঠে জলের সাথে মিশে যায়। যেহেতু জলের সাথে এটা মিশে যায় তাই জামা তেলবিহীন হয়ে পড়ে, জামার তেলের তলায় লেগে থাকা ওই বালু কোনা বা নোংরাগুলো সহজেই ধুয়ে বেরিয়ে। যেভাবে তঞ্চিত করতে পারে কে প্লাস Al3+, তার থেকে বেশি পরিমাণে এই কলয়েডকে তঞ্চিত করতে পারবে, কারণ কে প্লাস এর চার্জ হচ্ছে +1 আর Al3+ এর চার্জ হচ্ছে +3।
তাহলে দেখা গেল সূর্যহাটি এটাই বলেছিল, আধানের চার্জ যত বাড়বে কলয়েডের তঞ্চিত সেই আধানটি কলয়েডকে তত বেশি তঞ্চিত করতে পারবে। ওকে, এবার আমি চলে আসছি বদ্বীপ গঠন করা। সুলজে 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 আর হাডি, সুলজে আর হাডি, সুলজে হাডি বলে দুটো বিজ্ঞানী একটা সূত্র দেন। কিসের উপর ভিত্তি করে? কলয়েডের তঞ্চিত হওয়ার উপর ভিত্তি করে। সূত্রটা হচ্ছে যে আমরা আগেই বলেছিলাম যে কলয়েড বিপরীত আধান যুক্ত কোণার প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ কলয়েডে নির্দিষ্ট কি আছে, কিছু আধান আছে। তো এই আধানের জন্যই কলয়েড অপর আধানের প্রতি আকৃষ্ট হয়। কলয়েডের আধান হতে পারে প্লাস, নচেত হতে পারে মাইনাস, কিছু অসুবিধা নেই। তাহলে কলয়েড সর্বদা নির্দিষ্ট আধানযুক্ত কণা। আমি যে কোনো একটা দিয়ে ভিডিও পাঠাচ্ছি, তোরা অডিওতে দেখে নিবি, অন্য অডিওগুলো বলে দেবো। এবার বলছে সুলজে-হাডির দ্বিতীয় নিয়ম বলছে যে আধানের চার্জের মান যত বৃদ্ধি পাবে এই আধানগুলো তত বেশি কলয়েডকে তঞ্চিত করতে পারবে। বুঝতে পারলাম না। বলছে কে প্লাস এই আধান কোনো কলয়েডকে, মাইনাস আধান যুক্ত কলয়েডকে নদী যখন সমুদ্রে গিয়ে মেশে, সমুদ্রের জলকণায় কিছু আধান থাকে। আধানে প্লাসও থাকতে পারে জলকণায়, মাইনাসও থাকতে পারে। আমি ধরে নিলাম কিছু প্লাস আধান থাকে। নদীর জলের মোহনাতে নদীতে অজস্র মাটি কণা মিশে থাকে, যেগুলো নদীর জলকে কলয়েড দ্রবণ করছিল। এবার যেই নদীর জলটা এসে, এটা নদীর জল এসে সমুদ্রের জলের সাথে মিশলো, সেই নদীর জলে থাকা মাটির কণাগুলো সমুদ্রের জলে থাকা প্লাস আধানের উপস্থিতিতে এইভাবে তঞ্চিত হতে থাকলো। অর্থাৎ প্লাস আধানের চতুর্দিকে এই কণাগুলো এইভাবে তঞ্চিত হতে থাকলো। এগুলো কি কণা? মাটির মাইনাস আধান যুক্ত কণা। এইভাবে মাটির কণাগুলো জলের মধ্যে থাকা লবণের কণার ওপর এইরকম ভাবে মাটির কণাগুলো, এটা হচ্ছে মাটির কণাগুলো এইভাবে লবণের কণার উপর তঞ্চিত হয়ে বড় আকারের যে কণার সৃষ্টি করলো, বড় আকারের যে কণার সৃষ্টি করলো, বড় আকারের যে কণার সৃষ্টি হলো, সেই কণাটাকে আমরা তখন বলছি তারা আর কলয়েড নেই, তাদের আকৃতি বেড়ে তখন তারা হয়ে গেছে প্রলম্বন কণায় পরিণত হয়েছে। এবং আমরা আগের দিন অডিও বলেছিলাম এই প্রলম্বন কণার প্লবতা বল কম হয়ে যাওয়ার জন্য, এদের ওজনের জন্য, ওজন বেশি হয়ে যায় বলে এরা আস্তে আস্তে দ্রবণের তলায় কি হলো, থিতিয়ে পড়ল। এই থিতিয়ে পড়ার জন্যই ওই মাটির কণাগুলো বালির কণার ন্যায় আকার ধারণ করে নদীর ওই মোহনার কাছে জমতে থাকলো এবং একসময় এরাই বদ্বীপ গঠন করলো। এদের জন্যই দ্বীপ গঠিত, এদের জন্যই বদ্বীপ গঠিত হলো। এই হলো বদ্বীপ গঠন। তাহলে এটার ভূমিকাতে কে আছে? এটার ভূমিকাতে আছে কলয়েড কণা। নিশ্চয়ই বোঝা গেল। দেখছি তরলে মানে তরলে বলতে তরল এটা দ্রাবকে কঠিন বা গ্যাস যখন দ্রাবক হবে তার দ্রবীভূত হওয়া কিসের উপর নির্ভর করে? 1 নম্বর দ্রাবকের প্রকৃতি, দুই হলো দ্রাবের প্রকৃতি, 3 হলো উষ্ণতা, আর 4 নম্বরটা চাপ, স্পেশালি যখন দ্রাবক গ্যাস হবে। অর্থাৎ এই 4 নম্বর রুলসের জন্য একটা সূত্র আছে, সেই সূত্রকে বলা হয় হেনরি সূত্র। হেনরি বলেছিল যে কোনো নির্দিষ্ট পরিমাণ তরলে যে পরিমাণ গ্যাসীয় দ্রবীভূত হবে তা নির্ভর করবে চাপের উপর। অর্থাৎ চাপ যদি বৃদ্ধি করা হয়, চাপ বৃদ্ধি করলে এই গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এই কথাগুলো কিন্তু লিখে নেব। চাপ বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, অর্থাৎ চাপ বাড়ালে নির্দিষ্ট পরিমাণ তরলে আগে যে পরিমাণ গ্যাসীয় দ্রাব্য দ্রবীভূত হচ্ছিল তার থেকে বেশি করে দ্রাব্য দ্রবীভূত হবে। এর উদাহরণস্বরূপ আমরা কোল্ড ড্রিঙ্কস আমরা তৈরি করেছি। অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস জিনিসটা কি না, বেশি করে চাপ দিয়ে কার্বন ডাই অক্সাইডকে নির্দিষ্ট পরিমাণ জলে বেশি করে দ্রবীভূত করা হয় এবং সেই কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খুললে চাপ যখনই কমে যায় তখন সেই কার্বন ডাই অক্সাইডটা অটোমেটিক জল থেকে বাইরে বুদবুদ আকারে বেরিয়ে আসে। সেই জন্য আমরা কোল্ড ড্রিঙ্কসের মুখে ছিপি খুললে বুদবুদ দেখতে পাই। এর কারণ হচ্ছে ওই চাপ হ্রাস করেছি, তার ফলে দ্রাব্যতা
হ্রাস হয়ে গেছে। ঠিক আছে, আমি প্রশ্ন দেবো। এরপরে চলে আসছি, সাধারণত তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার সংজ্ঞা। দ্রাব্যতা, দ্রাব্যতা কি? এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। দ্রাব্যতা কি? খুব ইম্পর্টেন্ট। তো দ্রাব্যতা হলো, দ্রাব্যতা কি না, দ্রাব্যতা হলো, সংজ্ঞাটা ফার্স্টে লিখি, নির্দিষ্ট নির্দিষ্ট উষ্ণতা, কথাটা না লিখলে কেটে জিরো পাওয়া যাবে। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় 2 নম্বর পয়েন্টসে চলে এলাম, 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক, কথাটা লিখতে হবে, সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত থাকে সেই সংখ্যাকেই, সেই সংখ্যা, এই কথাটা লেখা আবার বাঞ্ছনীয়, সেই সংখ্যাকেই ওই দ্রবণে উক্ত দ্রাবের দ্রাব্যতা বলে। তাহলে দ্রাব্যতা কার? দ্রাবের দ্রাব্যতা। তো এবার প্রশ্ন হচ্ছে, দ্রাব্যতা জিনিসটা কি দাঁড়ালো? দ্রাব্যতা সমান হলো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত থাকে, দ্রাবের ভর ব্র্যাকেটে গ্রাম বাই দ্রাবকের ভর ব্র্যাকেটে গ্রাম। তাহলে দেখা গেল ওপরে গ্রাম নিচে গ্রাম, দুটো সমজাতীয় রাশি, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, দুটি সমজাতীয় রাশি হওয়ায় ইন্টু 100 আর কি। হ্যাঁ, সমজাতীয় রাশি হওয়ায় একে আমরা বললাম দ্রাব্যতা। একক বিহীন রাশি, এটা কিন্তু নোটের খাতায় লেখানো রয়েছে, আমি জাস্ট একটু টাচ আপ করে দিলাম। দুটো ভরের অনুপাত হওয়ায় দ্রাব্যতা একক বিহীন রাশি, এটা কিছু বোঝার অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতাটা কথাটা উল্লেখ করলাম কেন? না, দেখা যায় কিছু ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়, যেমন NaNO3, KNO3 ইত্যাদি পদার্থ, তোরা নোটেও দেখে নিবি আর কি কি হতে পারে। এদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে। এর যদি আমি একটা গ্রাফ তৈরি করি, তাহলে গ্রাফটাকে দেখব, গ্রাফটা এদিকে দেখব উষ্ণতা আর এদিকে দ্রাব্যতা। দেখব যত উষ্ণতা বাড়াবো দ্রাব্যতা আস্তে আস্তে উপরের দিকে বাড়বে। তার মানে এটা কার? KNO3। তার মানে উষ্ণতা বৃদ্ধিতে এদের কি হয়? দ্রাব্যতা বৃদ্ধি পায়। আবার কিছু ক্ষেত্রে দেখব উষ্ণতার বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। এটা 2 নম্বর পার্ট। এদের কাদের ক্ষেত্রে দেখা যায়? সমস্ত ক্ষার জাতীয় পদার্থগুলো, যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, NaOH, KOH ইত্যাদি পদার্থগুলো, হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি পদার্থগুলোর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। তার মানে জলটাকে আমি যত বেশি গরম করব, দ্রবীভূত পদার্থগুলো তত কম কম করে দ্রবীভূত হবে। এদের যদি আমি গ্রাফটা লক্ষ্য করি, তখন দেখব এদের গ্রাফটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে দেখলাম। আবার কিছু কিছু পদার্থ আছে যাদের প্রায় এক থাকে, প্রায় এক, যেমন NaCl, এর গ্রাফটা প্রায় এরকম, প্রায়। অর্থাৎ সুতরাং দেখা গেল উষ্ণতার বৃদ্ধিতে কারো দ্রাব্যতা বাড়ে। অর্থাৎ আমি যদি জলের উষ্ণতা বাড়াই, বেশি বেশি করে দ্রাব্য যোগ হবে। যেমন চিনির দ্রাব্যতা বাড়ে, তুই সাধারণ জলে যা পরিমাণ চিনি দ্রবীভূত হবে, আমি তার থেকে যদি আরও জলটাকে একটু উত্তপ্ত করি, তখন দেখবো চিনি আরও বেশি দ্রবীভূত হচ্ছে, তার মানে ওর দ্রাব্যতা বাড়ছে। আবার কারোর ক্ষেত্রে দ্রাব্যতার হ্রাস পাচ্ছে, যেমন দেখলাম চুনের ক্ষেত্রে পলিচুন, এটাকে পলিচুন বলে, এর দ্রাব্যতার হ্রাস পায়। তাই এইভাবে লিখে তবেই লেখা যাবে যে সুতরাং দ্রাব্যতার সংজ্ঞা, দ্রাব্যতার পরিমাণ, অর্থাৎ দ্রাবের পরিমাণ নির্দিষ্ট রাখতে, এই কথাটা বলা বাঞ্ছনীয়। দ্রাবের পরিমাণ, দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবের পরিমাণকে নির্দিষ্ট রাখতে উষ্ণতা নির্দিষ্ট রাখা বাঞ্ছনীয়। নচেত কি হবে? যেমন একটা চোখে ছোট্ট প্রশ্ন দিচ্ছি, তোকে বলা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা 35, এটা আমি মেপেছি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর তুই মাপলি দ্রাব্যতাটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলেতে, তখন তার দ্রাব্যতাটা কমে হয়ে গেছে 25। তাহলে কারটা ঠিক? দ্রাব্যতাটা 35টা ঠিক না 25টা ঠিক? না দুটোই ঠিক। আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে মেপেছি আর তুই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে মেপেছিস। তাই দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে দ্রাব্যতাটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, দ্রাব্যতা পরিবর্তন হয়ে যায়। তাই দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাব্যতার পরিমাণকে নির্দিষ্ট রাখতে সর্বদা উষ্ণতা উল্লেখ করা বাঞ্ছনীয়।
30 ডিগ্রি সেন্টিগ্রেডে এর দ্রাব্যতা 35, এর অর্থ বলতে পারবি? এর অর্থ হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 35 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত থাকে। আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড নিলে তখন বলবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম বিশুদ্ধ জলে সর্বাধিক 25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত থাকতে পারবে। এটাই হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞা, বা এটাই হচ্ছে এর কথাটার ব্যাখ্যা। অর্থাৎ তাই আমরা দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাব্যতাকে নির্দিষ্ট রাখতে, উষ্ণতাকে নির্দিষ্ট রাখা বাঞ্ছনীয়। তাহলে আমরা গ্রাফের সাহায্যে এটা বুঝে গেলাম কিন্তু। ওকে, এবার আমরা দ্রাব্যতা নিয়ে একটু অন্যরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে, যে গ্লোবাল সল্ট Na2SO4, 10H2O, এটা বইতেও আছে, হেল্প নিতে পারিস। গ্লোবাল সল্টের দ্রাব্যতা উষ্ণতার বৃদ্ধিতে কিরূপে পরিবর্তন হয় তা লেখচিত্রের সাহায্যে, গ্রাফের সাহায্যে দেখাতে হবে। এবার আমরা দ্রাব্যতা ভিত্তিক কিছু অঙ্ক শিখব, তারপর কিছু অঙ্ক করতে দেব। তোকে বলা হলো যে 150 গ্রাম একটা লবণের জলীয় দ্রবণ আছে, 150 গ্রাম লবণের একটা জলীয় দ্রবণ আছে। 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দ্রবণে কত দ্রবীভূত আছে। তোর এখানে একটাই ডাটা তোকে আমি সাপ্লাই করব। 35 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই লবণটির দ্রাব্যতা, 35 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই লবণটির দ্রাব্যতা 40, এইটুকু তোকে আমি ডাটা সাপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে তুই আমাকে অঙ্কটা কিভাবে করব দেখ। ফার্স্টেই 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো লবণের দ্রাব্যতা 40, ইহার অর্থ কি প্রশ্ন আছে, কি লিখব? 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 40 গ্রাম ওই লবণটা দ্রবীভূত থাকে। কিছু অসুবিধা? লবণটা দ্রবীভূত থাকে। তাহলে এখান থেকে আমি ডাটাটা নিলাম। তাহলে 100 গ্রাম জলে 40 গ্রাম যদি দ্রবীভূত থাকে, তাহলে মোট দ্রবণটা কত হবে? 100 প্লাস 40 সমান 140 গ্রাম। অতএব আমার দ্রবণটা দেওয়া রয়েছে অ্যান্সার। তাহলে আমি সাজালাম 140 গ্রাম দ্রবণে, হ্যাঁ 35 ডিগ্রি সেন্টিগ্রেডে ফার্স্ট লিখবো, উষ্ণতা 140 গ্রাম দ্রবণে সর্বাধিক দ্রাব্য কত দ্রবীভূত থাকে? 40 গ্রাম। তাহলে একে কত? 40/140। তাহলে 150 গ্রামে কত? 50 গ্রামে 40/140 ইন্টু 150। এবার কাটাকুটি করে যেটা অ্যান্সার বেরোবে, সেই অ্যান্সারটাকে আবার বলছি গ্রামে লিখবো না, গ্রাম লিখলে কেটে যাবে। কাটাকুটি করে যেটা হবে সেটা তোরা লিখে দিবি। 4×15 = 60/14। ঠিক আছে, অ্যান্সারটা পারবো বার করতে, কিছু অসুবিধা নেই। এইভাবে আমরা অঙ্কগুলো করব। যেগুলো আছে সেগুলো নিয়ে আর আলোচনা করছি না, সেগুলো একটুখানি পড়ে নেবো। আজকে পড়াচ্ছি দ্রবণের শক্তি নিয়ে পড়াচ্ছি। দ্রবণের শক্তিকে অনেক ভাগেই ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে, আচ্ছা এর আগে একটা ছোট্ট কথা বলে রাখি, প্রমাণ দ্রবণ কাকে বলে একটুখানি বলে রাখি, তোরা লিখে নিবি ফার্স্টে। যে দ্রবণের শক্তিমাত্রা জানা থাকে বা জানা যায়, সেই দ্রবণকেই প্রমাণ দ্রবণ বলে। তারপরে চলে আসছি দ্রবণের শক্তিমাত্রা কাকে বলে না। দ্রবণের শক্তিমাত্রাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি। যেমন 1 নম্বরে হচ্ছে গ্রাম পার লিটার, এটা একটা দ্রবণের শক্তিমাত্রা। তারপর একটা হচ্ছে গ্রাম পার ml, গ্রাম পার 100 ml, গ্রাম প্রতি 100 ml। এটাকেই বলা হয় যে তার শতকরা দ্রবণ, শতকরা মাত্রা। এটা কি বলা হলো? 100 ml যত গ্রাম, সেটা কি বলা হলো? তার শতকরা মাত্রা। এছাড়াও আছে দ্রবণের আরেকটা শক্তিমাত্রার নাম হচ্ছে নরম্যালিটি। এছাড়াও অনেকগুলো শক্তিমাত্রা আছে, নাম হচ্ছে মোলারিটি। এছাড়াও অনেকগুলো শক্তিমাত্রা আছে, কিন্তু আমরা করব না। যেমন আছে মোলালিটি, এরকম সব শক্তিমাত্রা আছে। তো আমরা শুধুমাত্র ওই শতকরা মাত্রা আর গ্রাম পার লিটার আর নরমালিটি, এই শক্তিমাত্রাগুলো কাকে বলে একবার জেনে নেব।
দিয়ে তার অঙ্কগুলো আমি দু একটা দেখাবো, বাকি অঙ্ক করতে দেবো। যেমন তোকে বলে দিল, আমি এইটা বোঝাচ্ছি, তোকে বলে দিল যে একটা দ্রবণের শক্তিমাত্রা হচ্ছে 20%। তাহলে 2 লিটার যদি দ্রবণ নেওয়া হয়, দ্রবণটা কতটা নিলাম? 2 লিটার। সেই দ্রবণে কত গ্রাম দ্রাব্য দ্রবীভূত থাকবে। এবার হচ্ছে দ্রবণের শক্তিমাত্রা হচ্ছে, তো আমরা সবসময় করছি কি না, তাহলে এরপর চলে আসছি আমরা শতকরা মাত্রা কিভাবে বার করব। তো যদি আমাকে এই যে শতকরা মাত্রাটা এখানে দেওয়া রয়েছে, এই শতকরা মাত্রাটাকে গ্রাম পার 100 ml, এটাকে বলা হলো শতকরা মাত্রা কিসে? আয়তন ভিত্তিক শতকরা মাত্রা। অর্থাৎ আয়তন ভিত্তিক শতকরা মাত্রাকে আমরা নির্ণয় করব কিভাবে? আয়তন ভিত্তিক শতকরা মাত্রা সমান দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু 100। এছাড়াও আর একটা শতকরা মাত্রা পাওয়া যায়, এটা এ আর এটা বি। এই শতকরা মাত্রাটাকে আমরা বলি ভর ভিত্তিক শতকরা মাত্রা। অর্থাৎ যখন আমাকে দেবে যে 10 গ্রাম কোনো দ্রাব 100 ml দ্রবণে দ্রবীভূত থাকে, তখন তার আয়তন ভিত্তিক শতকরা মাত্রা 10%। কিন্তু যদি বলে দেয় যে 10 গ্রাম কোনো পদার্থ দ্রাব 100 গ্রাম কোনো দ্রবণে দ্রবীভূত থাকে, তখন তাকে বলা হবে 10% তার ভর ভিত্তিক শতকরা মাত্রা। তাহলে ভর ভিত্তিক শতকরা মাত্রাটা কি করে পাবো? না দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু 100। এইভাবে আমরা শতকরা মাত্রা বার করতে পারবো। এরপর চলে আসছি মোলারিটি, প্রচন্ড ইম্পর্টেন্ট মোলারিটিটা চলে এলাম। মোলারিটিতে আমরা ফার্স্ট দেখছি, মোলারিটিতে কি না 1 লিটার দ্রবণে যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে, সেই সংখ্যাকেই বলা হয় ওই দ্রবণটার মোলারিটি। এবার গ্রাম অণু শব্দ আমরা কি করে বার করব? গ্রাম অণু তো স্যার বার করতে আমরা শিখেছিলাম, তাহলেও শিখিয়ে দিচ্ছি। গ্রাম অণু বা গ্রাম মোল কি করে বার করব? না দেখ, আমরা ফার্স্টে করছি শতকরা মাত্রা। আবার একবার বলছি, শতকরা মাত্রাকে আমরা দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ভর ভিত্তিক শতকরা মাত্রা। ঠিক আছে, ভর ভিত্তিক মানে শতকরা মাত্রা মানে কিরকম? বলছে যে 100 গ্রাম দ্রবণে, আচ্ছা আমরা যেটা বলছিলাম, তাহলে 100 গ্রাম ভালো করে দেখে নি, দ্রবণে নট দ্রাবকে। 100 গ্রাম দ্রবণে যদি 35 গ্রাম কোনো লবণ দ্রবীভূত থাকে, 100 গ্রাম দ্রবণে 35 গ্রাম যদি কোনো লবণ দ্রবীভূত থাকে, এরকম ডিস্টার্ব করবি না কিন্তু, তখন সেই দ্রবণের মাত্রাটাকে আমরা বলবো 35%, কিন্তু লিখবো W/W, অর্থাৎ এটা ভর ভিত্তিক শতকরা মাত্রা। লক্ষ্য করলাম, দ্রাবক নয়, দ্রবণ। আবার বি দিয়ে লিখছি, আমি কিন্তু মেটাবো যখন এবার আমরা লিখছি আয়তন ভিত্তিক, তখন লক্ষ্য করে দেখ 100 ml দ্রবণে যদি 35 গ্রাম কোনো লবণ দ্রবীভূত থাকে, 100 ml দ্রবণে 35 গ্রাম কোনো লবণ দ্রবীভূত থাকে, তখন তার দ্রবণের শতকরা মাত্রাকে লিখবো 35%, তখন হচ্ছে W/V। অর্থাৎ আরেকবার, ভরভিত্তিক শতকরা মাত্রা নির্ণয়ের একটা সোজা উপায় হচ্ছে দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু 100। আমি কিন্তু বিরাট পেলাম তোকে। এবার তুই দেখ, তুই আজকে সেই মাঠটা আমার কাছে খেয়ে যাবি, মায়ের গায়ে যেটা খেতিস। আর যদি আয়তন ভিত্তিক হয়, তখন হবে দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু 100। এই দুটো জিনিস নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয়, যে দ্রবণের ঘনত্ব এত গ্রাম পার ml আর HCl এর মোলার ভর এত গ্রাম পার ml। এর মানে কি না, HCl এর আণবিক গুরুত্ব যেটা আমাদের 36.5, এইটার মানেই এটা। ঠিক আছে, আণবিক গুরুত্ব 36.5 চেয়েছে দ্রবণটা গাঢ়ত্ব মোল বা লিটারে বার করতে হবে। আমি অঙ্কটা তোদের ছবিতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার তাহলে অঙ্কটা কিভাবে করব না, অঙ্কটা বলে দিয়েছে যে 1 ml দ্রবণের ভর হচ্ছে 117 গ্রাম। ঠিক আছে, তাহলে বলেছে 1 ml এর ভর কত বলেছে? 1.17 গ্রাম।
দ্রবণটার ভর ধরে রেখেছে, তাই তো? তাহলে যদি 1000 ml নিতাম, 1000 ml এর ভর কত হতো? 1.17 ইন্টু 1000 সমান 1700 গ্রাম। তাহলে 1000 ml বা 1 লিটার দ্রবণের ভর কত না 1170 গ্রাম। ক্লিয়ার? এবার বলি তারা তো চেয়েছে কত? মোল পার লিটারে। তাহলে 1 লিটার দ্রবণের ভর কতটা আছে? ভর হচ্ছে 1170 গ্রাম। 1 লিটার দ্রবণের ভর হচ্ছে 1170 গ্রাম। এবার প্রশ্ন হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল পদার্থ দ্রবীভূত থাকে সেটাই তো চেয়েছে, মোল পার লিটার। তাহলে মোল কি করে বার করতে হয় বা গ্রাম অণুর সংখ্যা কি করে বার করতে হয়? যেটাই মোল আগে শেখানো আছে সেটা কি বলা হয়? গ্রাম অণু। গ্রাম অণু বা মোল কি করে বার করতে হয়? ভর বাই তার আণবিক গুরুত্ব। তাহলে আমরা কি করে বার করবো না 1 লিটার দ্রবণে আছে এত গ্রাম, তাহলে এত গ্রাম সমান কত অণু? পাশে দেখে নি 1170। আর প্রত্যেক HCl এর আণবিক গুরুত্ব কত? আণবিক গুরুত্ব হচ্ছে 36.5। তাহলে এটাকে ভাগ করলে অ্যান্সারটা যেটা দাঁড়াবে সেটাই হবে অত গ্রাম মোল পার, যেটা বেরোবে অত মোল পার লিটার। ঠিক আছে?